নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে তেজ তো গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে সুধাকে বলছে ওই যে সামনে দেখুন। সুধা তো সামনে দেখছে যে কেউ একজন যেন কম্বল ঢেকে আর কি শুয়ে আছে পুরো রাস্তার মাঝখানে। ওরা তো দেখে অবাক যে এরকমভাবে রাস্তার মাঝখানে আবার কে শুয়ে আছে। তেজ বলছে দাঁড়ান আমি গিয়ে দেখে আসছি। সুধা বলছে না না কোনো দরকার নেই। তেজ বলছে কি হয়েছে আপনার, আপনি আমাকে বারণ করছেন? সুধা বলছে আমার মনটা না সায় দিচ্ছে না, আমার মনটা কেমন করছে, অস্থির অস্থির, আপনাকে যেতে হবে না। তেজ তো বলে না না, এইভাবে কেউ যদি বিপদে পড়ে থাকে না দেখে চলে যাব। তখন তেজ গাড়ি থেকে নামে, গিয়ে দেখতে যাই সেই মানুষটাকে যে কি হয়েছে, রাস্তার মাঝখানে এইভাবে কেন শুয়ে আছে, সে অসুস্থ নয় তো? তখন তো তেজ খুব ডাকাডাকি করছে, দেখা যাচ্ছে একজন মহিলা শুয়ে আছে আর কি। যাই হোক, তেজ ডাকাডাকি করছে কিন্তু কোনো হুঁশ নেই। তেজ তখন আবার গাড়ি থেকে জলের বোতল নিয়ে জলে ছিটে দেয় আর কি ওনাকে। তখন দেখা যাচ্ছে যে তাও উঠছে না। ওদিকে সুধা চিন্তা করছে এখনো এত দেরি হচ্ছে কেন, আসছে না কেন। তখন দেখা যাচ্ছে হঠাৎ করে একটা ডাকাতের দল এসে গাড়িকে ঘেরাও করে আর কি। সুধা তো তখন ভয় পেয়ে যায়। সুধা তখন তেজকে জোরে জোরে ডাকছে। তেজ তখন পেছনে ঘুরে দেখে কি ব্যাপার, ডাকাতের দল। আর ওদিকে দেখা যাচ্ছে যে জ্যোৎস্না আর অফিসার ওরা তো খুঁজতে বেরিয়েছে। ওরা নদিয়াতে পুরো তন্ন তন্ন করে খুঁজছে সব জায়গাতে। মানুষদের জিজ্ঞাসা করছে কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উজ্জ্বলের। তখন বলছে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। জ্যোৎস্না বলছে বাড়ি ফিরে যাব মানে? বলে হ্যাঁ, কালকে থেকে আপনি সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করেননি, আপনার শরীরের এই অবস্থা, আপনাকে বাড়ি ফিরে যেতে হবে। আমরা আপনাকে কোনো খোঁজ পেলে অবশ্যই খবর করে দেব। বলে আমি আমার হাজব্যান্ডের খোঁজ না পেয়ে একদম বাড়ি যাব না। আপনারা কিভাবে খুঁজছেন আমি তার নমুনা দেখে নিয়েছি, ওই দু চারজনকে ছবি দেখালে খোঁজা হয়ে যায় না। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে আমার দায়িত্ব কর্তব্য নিয়ে আপনাকে বলে দিতে হবে না। আমরা 24 আওয়ার আপনার হাজব্যান্ডকে দিতে পারবো না, আমাদের কাছে আরও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কাজ আছে। আশুতোষ এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই যেই পেছন ঘুরেছে দেখছে জ্যোৎস্না নেই। কোথায় গেল এদিক ওদিক দেখছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আর এদিকে তো সুধাকে ডাকাতের দল বলছে বেরিয়ে এসো, গাড়ি থেকে বেরিয়ে এসো। সুধা তো তখন মূর্তিটাকে তার আঁচল দিয়ে ঢেকে দেয়। আর ওদিকে ডাকাতের দল কিন্তু বলছে বেরিয়ে এসো তোমরা। এদিকে তো সুধাকে বলছে যে ওই দামি কোষ্টি পাথরের মূর্তিটা আমাদেরকে দিয়ে দাও। সুধা তো মূর্তিটাকে আড়াল করছে। এরপরে সুধাকে গাড়িটা তারওয়াল দিয়ে ভাঙতে যাবে কি কাজটা, তখন সুধা তো ভয়ে চোখ বন্ধ করে নেয়। ওদিক থেকে তেজ এসে কিন্তু পেছন থেকে ধরে নেয় গুন্ডাদের। এবার তেজ প্রত্যেকটা ডাকাত দলের গুন্ডাদের আর কি পেটাতে থাকে একা হাতে। ওদিকে কাতলা আর ইমন কিন্তু সাইড দাঁড়িয়ে সবটা দেখছে। ইমন বলছে বা কাতলা বা, এতদিনে তুমি একটা খুব ভালো কাজ করেছো। ইতিমধ্যেই কাতলার কাছে কিন্তু একটা ফোন আসে। ফোন করে কাতলার দলের লোকজন বলছে যে আমার বাইকটা না পাংচার হয়ে গেছে, আর সেই কারণে আমাদের যেতে একটু লেট হবে, আমরা সময় মতো পৌঁছতে পারছি না। তখন তো কাতলা এটা শুনে অবাক হয়ে যায়, বলে কি? তখন ইমনকে বলছে এরা তো আমাদের লোকই নয়, এরা তো তার আসল ডাকাত। ইমন বলছে কি বলছো? এরকম কথা বলতে বলতে তাদের কাছেও একটা ডাকাত গিয়ে হামলা করে। তখন কাতলা সাইড হয়ে কেটে পড়ে ওখান থেকে বুদ্ধি করে, কিন্তু ইমন থেকে যায়। ইমন বলছে দেখো এই কাজটা তো আমাদেরই করা উচিত ছিল, তোমরা মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসেছো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা ডিল আছে, এই মূর্তিটা বিক্রি করে যেটা হবে সেটা আমি আর তুমি 50-50 এরকম করছে। কিন্তু ডাকাত দলের সদস্য কিন্তু মানতে রাজি নয়, ইমনকে মারার জন্য যাচ্ছে বারবার করে এগিয়ে। এদিকে তো তেজ সমানে মারামারি করছে। আর ওদিকে সুধা এবার বলছে না, তেজকে বাঁচাতে আমাকে সামনে যেতেই হবে, মিথ্যের আশ্রয় আমাকে নিতেই হবে, তাতে যা হবে হোক। শুধু তুমি আমার সাথে থেকো ঠাকুর। একজন মা যেমন তার সন্তানকে গর্ভে স্থান দেয়, তাকে রক্ষা করে, ঠিক তেমনভাবেই তোমার এই মূর্তি আমি রক্ষা করব, কোনো আঁচ আসতে দেব না, কোনোভাবেই না। এই বলে আঁচল দিয়ে ঢেকে ফেলছে মূর্তিটাকে ভালো করে সুধা। আর ওদিকে কিন্তু তেজ একা হাতে লড়েই যাচ্ছে অতগুলো ডাকাত দলের সাথে। এবার তো সবাই মিলে তেজকে ধরে ফেলেছে। ধরে একজন ডাকাত দলের একজন সদস্য তেজের পেটে তারওয়ালটা ঢোকাতে যাবে কি, সুধা গাড়ি থেকে বেরিয়ে চলে আসে আর বলছে দাঁড়াও। এদিকে দেখা যাচ্ছে ছোট কাকি তো বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে বারবার করে লক্ষ্মীমূর্তির কথাই চিন্তা করছে যে ইমন আর কাতলার হাতে কি দায়িত্বটা দিয়ে মোটেও ঠিক করলো, কিন্তু কিছু তো করারও নেই, তাকেও তো বাড়ি ফিরতে হবে, নাহলে তো সবাই আবার এদিকে সন্দেহ করবে। তখন তেজের মা আসে, বলে কি হয়েছে, তুই এত চিন্তা করছিস কেন? বলে না না আমার কিছু হয়নি, আসলে ছেলে মেয়েগুলোর জন্যই চিন্তা হচ্ছে, এখনো ফেরেনি তো। বলে ওরা আজকে ফিরবে নাকি? ওরা তো দুদিন বাদে ফিরবে। তখন আবার তেজের মায়ের কথা এড়িয়ে কোনোভাবে ছোট কাকি সেখান থেকে চলে যায়। তেজের মায়ের মনে তো সন্দেহ হয় যে কি ব্যাপার, ছোটর ব্যবহারটা ঠিক ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কিছু গোপন করছে আমার থেকে। তখন আসে ওখানে তেজের বাবা। তেজের মা
তেজের বাবাকে বলছে যে আচ্ছা ওরা কি আজকে ফিরছে নাকি, তুমি কিছু জানো? বলছে যে আসলে বেলা শেষ হওয়ার আগে আমি ফিরে আসতে বলেছি ওদেরকে, কারণ ওই রাস্তায় আবার ডাকাতের উৎপাত হয়, তো যদিও এখন নেই কিন্তু তবুও যদি হয় সেই জন্য আর কি একটু বেলা থাকতেই ফিরে আসতে বলেছি। এদিকে ছোট কাকি বলছি, মানে ছোট মা আর কি, ছোট মা বলছে আমার তো জ্যোৎস্নার জন্য বেশি করে চিন্তা হচ্ছে, কারণ সেই কালকে রাত্রিরে বেরিয়েছে উজ্জ্বলের খোঁজ করতে, কিন্তু এখনো বাড়ি ঢোকেনি। তখন তেজের বাবা বলছেন যে চিন্তা নেই তো, ইন্সপেক্টর আশুতোষ তো সঙ্গে আছেই, ও দায়িত্বও নিয়েছে, কিন্তু এতটা সময় লাগবে জানলে আমি একা ছাড়তাম না। তেজের বাবা তখন ঠিক করে যে ইন্দ্রকে সঙ্গে নিয়ে একবার দেখতে যাবে। আর এদিকে তেজের মারা তো সমানে গজাননের কাছে প্রার্থনা করছে যাতে সবকিছু ঠিক হয়ে যায়। এদিকে তো সুধা গাড়ি থেকে বেরিয়ে এসছে। গাড়ি থেকে বেরিয়ে এসে ডাকাত দল তো সুধাকে ঘেরাও করেছে যে মূর্তি কোথায়, বল মূর্তি আমাদেরকে দিয়ে দে। সুধা হাতজোড় করছে, বলে দেখুন আমাদেরকে ছেড়ে দিন, সত্যি বলছি মূর্তি আমাদের কাছে নেই, আর দেখুন আমি অন্তঃসত্ত্বা, এই অবস্থায় আমাকে এরকম করবেন না। দেখা যাচ্ছে সুধা সম্ভবত লক্ষ্মী প্রতিমাকে সুধা তার পেটের মধ্যেই ভরেছে, আর ওদেরকে বলছে যে আমি অন্তঃসত্ত্বা, আর সেই কারণে সুধা বলেছিল যে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হবে, আর আগেই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল, কারণ এই লক্ষ্মী প্রতিমার মূর্তিকেও সুধা তার সন্তানের মতো করেই যত্ন করছে আর সন্তানের মতো করেই আগলে রেখেছে। ডাকাত দল তো বলছে যে এদের কাছে তো সত্যি মূর্তি নেই, আর ভেতরে তো শুধু কাগজপত্রে ভরা, আর তো কিছুই নেই। তেজ মনে মনে বলছে যে কি বললেন সুধা, সুধা প্রেগনেন্ট, এইসব আবার কখন হলো, এরকম ভাবছে তেজ মনে মনে। আর এদিকে জ্যোৎস্না কিন্তু একাই বেরিয়ে পড়েছে ইন্সপেক্টর আশুতোষকে না জানিয়ে উজ্জ্বলকে খুঁজতে। ইন্সপেক্টর আশুতোষ তো এদিকে চিন্তায় পড়ে গেছে, এ বাবা কোথায় গেলেন উনি, আমারও না এইভাবে রিয়াক্ট করাটা একদম উচিত হয়নি, এখন কোথায় খুঁজবো, আমাদের সাথেই তো এসছেন উনি। কিন্তু ইন্সপেক্টর আশুতোষ চারিদিকে খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তখন তার সঙ্গে যে লেডি অফিসার এসছে তাকে বলছে আমাদেরকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। ওই লেডি অফিসার বলে সামনে একটা মেলা বসছে, যাবেন নাকি ওখানে? তখন দুজন মিলে সেই মেলার দিকে যাচ্ছে। এদিকে সবাইকে ছবি দেখিয়ে খোঁজ করছে জ্যোৎস্না। এদিকে ইন্সপেক্টর আশুতোষরা জ্যোৎস্নাকে দেখতে পেয়ে গেছে, দেখছে যে জ্যোৎস্না আবারও মাথা ঘুরে পড়বে কি, তখন ইন্সপেক্টর আশুতোষ কোলে করে তুলে নিয়ে যাচ্ছে তাকে গাড়িতে। তারপর জ্যোৎস্নাকে গাড়িতে নিয়ে বসিয়ে জল খাওয়ানো হয়। এরপর জ্যোৎস্নাকে কিছু খাওয়াতে গেলে জ্যোৎস্না বলছে খাবে না। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছেন আপনি খেয়ে নিন, আপনার জন্য না হলেও আপনার সন্তানের জন্যে। তখন জ্যোৎস্না খায়। আর ওদিকে তো দেখা যাচ্ছে ডাকাত দল তেজ আর সুধাকে ধরে নিয়ে গেছে তাদের ডেরাতে। তেজকে বেঁধে রেখেছে কিন্তু সুধাকে বাঁধেনি। এরপর সুধাকে যখন আরেকজন বাঁধতে যাচ্ছে তখন ডাকাত দলের যে মেন লিডার সে বলছে খবরদার, তুই জানিস না যে গর্ভবতী মায়েদের এখানে কোনো ক্ষতি করা হয় না, আমি আমার মায়ের ভালোবাসা থেকে ছোটবেলাতেই বঞ্চিত হয়েছি, আমি চাই না কোনো সন্তান তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হোক, সেই জন্য কোনো গর্ভবতী মায়ের উপর অত্যাচার আমরা এখানে করি না, তুই জানিস না। তখন সেই সদস্য কথা না শুনলে সেই সদস্যের উপরেই বরঞ্চ চড়াও হয় পুরো ডাকাত দল। এদিকে তেজ বলছে সুধাকে আপনি এসব কখন হলো বলুন তো, গাড়িতে আস্তে আস্তে আপনার পেটটা বড় হয়ে গেল। সুধা বলছে হ্যাঁ আমি গর্ভবতী, আপনি চুপ করে থাকুন। তেজ বলছে কই আপনি আমাকে বলেননি তো, বলে আপনাকে বলার আমার সুযোগ হয়নি, আপনি চুপ করে থাকুন তো, ভাল লাগছে না আমার এখন, না হলে ওরা মুখ বাঁধার আগে আমি তোমার মুখ বেঁধে দেবো, তুমি একদম চুপ করে থাকো। তখন আরেকজন সদস্য এসে বলে এই তোরা এত ফিস করে কি গল্প করছিস রে, চুপ করবি নাকি দেবো এখন ধরে। তখন সুধা আবারও করজোরে রিকোয়েস্ট করছে না না আমাদের ছেড়ে দিন, আমাদের কোনো কিছু করবেন না। তখন আরেকজন ডাকাত দলের সদস্য যারা ইমনের উপর হামলা করেছিল তারা ইমনকে ধরে নিয়ে চলে আসে ওখানে। ইমন তো ইয়া বড় ঘোমটা টেনে রেখেছে মুখের মধ্যে, বলে এই কে রে। তখন সেই ডাকাত দলের সদস্য বলছে দেখে ভিকিরির মতো সাজলেও কথাবার্তায় কিন্তু মনে হচ্ছে না যে এই ভিকিরি। তখন তো ইমনের ঘোমটাটা খুলে দেয়। যেই ঘোমটা খুলে দেয় অমনি তো তেজ আর সুধা চিনতে পেরে যায় ইমনকে, তারা তো দেখে অবাক হয়ে যায়। এদিকে তো সমুদ্ররা সবাই বাড়ি ফিরে এসেছে, তেজের বাবাও এসছে, দেখে খুব খুশি, বাহ এই তো সবাই বাড়ি ফিরে এসছে। কিন্তু তেজ আর রাধামা কোথায়? তখন জ্যোৎস্না মানে ঝিনুক বলছে আসছে আসছে ওরা জেঠু আসছে, রাস্তাতেই আছে, তবে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সবাই তো বলছে কি সারপ্রাইজ, বলে দিদি আর জামাইবাবু এসেই দেবে, চিন্তা করো না, তখন তোমাদের খুশিটা আরো দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু ঝিনুক কিন্তু মনে মনে চিন্তা করছে যে এখনো কেন আসছে না, তাহলে কি টায়ার পাংচার হলো? ইমনকে দেখে তো তেজ বলছে তার মানে তোমাদেরই লোকজন আমাদের উপর হামলা করেছিল। তখন ইমন বলছে না না তাই তো করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের লোকজন তো এসেই পৌঁছয়নি। তখন সুধা বলছে দেখলে তো ধর্মের কল বাতাসে নড়ে। তেজ বলছে তোমার ব্যবস্থা তো আমি বাড়ি গিয়ে করছি। এরপর ডাকাতদেরকে তো বলছে তেজ এই সমস্ত চুরি ডাকাতি বন্ধ করো নিজেদের ভালো চাইলে। ডাকাত তো উল্টা তেজকেই মারতে যাচ্ছে তারোয়াল নিয়ে। এবার তো ইমন মনে মনে একটা ফোন দিয়ে আসছে কি করে এদের হাত থেকে বাঁচা যায়, দিয়ে ইমন কিন্তু অজ্ঞান হওয়ার ভান করছে। এদিকে তেজ সুধাকে বলছে মূর্তিটা দিয়ে দেওয়ার জন্যে। তখন সুধা বলছে না, এতদিন ধরে এত বছর পর আমরা মাকে ফিরে পেলাম, মা হয়তো আমাদের কাছে ফিরতে চাইছেন, আমি কিছুতেই বলবো না যে মা কোথায় আছে। এদিকে তো বাড়িতে তেজ আর সুধার জন্য সবাই চিন্তা করছে, ওদিকে জ্যোৎস্নার জন্য চিন্তা করছে জ্যোৎস্না ফিরেও আসে।
জ্যোৎস্নাকে দেখে তখন সবাই খুশি হলেও উজ্জ্বলের কোনো খবর কিন্তু কেউ পাচ্ছে না। এদিকে তো সবাই চিন্তা করছে। সমুদ্র জানতে পেরে বলছে, কি উজ্জ্বলদা নিখোঁজ, আর তোমরা আমাদেরকে জানাওনি? তখন তেজের মা বলছে, তোদেরকে কত দুশ্চিন্তা দেবো বলতো। ঝিনুক তখন ইন্সপেক্টর আশুতোষকে বলছে, আপনি একটু এদিকে শুনবেন। ঝিনুক তখন ইন্সপেক্টর আশুতোষকে বলছে, ওরা না ঈশ্বরীতলার জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছে, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। বলে, ওখান দিয়ে কেন ফিরছে? ওটা তো খুব ডেঞ্জারাস রাস্তা, কিছুদিন আগেও ডাকাতির খবর এসছে আমাদের কাছে। এটা শুনে তো বাড়ির সবাই ভয় পেয়ে যায় যে ডাকাতি, কারণ তারা ভাবছিল সেটা হয়তো বন্ধ হয়ে গেছে। এরপরে ইন্সপেক্টর আশুতোষ ঈশ্বরীতলার থানাতে ফোন করে খবর নিচ্ছে। এদিকে তেজ বলছে, আমার হাতটা খুলে দাও শুধু, তারপর দেখছি তোমাদেরকে। বলে, কি কি করবি তুই আমার? বলে, এইসব চুরি ডাকাতি করে তোমাদের হবেটাই বা কি? হ্যাঁ? তখন ডাকাতের সর্দার বলছে যে আমরা মায়ের আশীর্বাদ পাবো, আর তোর মতো বড়লোকের বেটাকে চাপ দিলেই তুই সব কিছু বলে দিবি আমাদেরকে। তখন সুধা বলছে, ওনার কোনো ক্ষতি করবেন না প্লিজ। দেখুন, ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাটার কি হবে? সে তো তার বাবাকে পাবে না। তার পড়াশোনা, লেখাপড়া সব কিছুর জন্য কোথা থেকে কি আসবে বলুন? আমি একা হাতে কি করে পারবো? তখন ডাকাত দলের সর্দার বলছে, তুই একদম চিন্তা করিস না, তোকে আমরা আমাদের রানীমা বানিয়ে রাখবো। সুধা তো আরও অবাক। সর্দার উল্টে নির্দেশ দিচ্ছে, যা তোরা মায়ের জন্য দুধ ফল নিয়ে আয়, মানে সুধার জন্য বলছে। তেজ বলছে সুধাকে, বাহ, এবার তো তুমি আরও খুশি নিশ্চয়ই, রানীমা বানিয়ে রাখবে তোমাকে। আরও বলতে চাইবে না যে লক্ষ্মীমূর্তি কোথায় আছে। সুধা তো বলছে, চুপ করুন আপনি। তেজ বলছে, চুপ, হানিমুনি হলো না, এদিকে উনি প্রেগনেন্ট হয়ে গেছেন। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের জমজমাট এপিসোড। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আগামী দিনের এপিসোড কিন্তু আরও জমজমাট হতে চলেছে। তো সেটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকবে আমাদের নতুন রিভিউ পাওয়ার জন্যে। আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আজকের পর্বের এই জমজমাট এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে নজর রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণের জন্যে টাটা।